সালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এবং তোমরা তোমাদের যে জীবনের কি বলবো সর্বশেষ একাডেমিক বৈতরণীমূলক পরীক্ষা, যেটা আর কি একদম 12 তোমাদের স্কুল কলেজ লাইফ শেষ করার যে সর্বশেষ পরীক্ষা, এইচএসসি পরীক্ষা অথবা আলিম পরীক্ষা, এটা তোমরা মোটামুটি বেশিরভাগই আসলে শেষই হয়ে গেছে। অল্প দু একটা পরীক্ষা যা বাকি আছে সেগুলো তোমরা খুব দ্রুতই দিয়ে ফেলবে। তো এই পরীক্ষার পর আশা করি যে তোমরা মোটামুটি এখন নির্ভার আছো। তবে তোমাদের নির্ভার থাকার খুব বেশি সুযোগ নেই, কারণ তোমাদের মাথার উপর এখন নতুন করে আরেকটা দুর্যোগের ঘনঘটা অপেক্ষা করছে। আর সেই দুর্যোগের নাম, সেই মহারণের নাম হচ্ছে কি? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের অন্যতম টেনশনের বিষয় থাকে, দুশ্চিন্তার বিষয় থাকে সাধারণ জ্ঞান। এবং আমরা স্কুল অফ এক্সিলেন্সের পক্ষ থেকে আমরা ট্রাই অ্যাডমিশন নামে একটা সম্পূর্ণ ফ্রি কোর্স তোমাদের জন্য চালু করছি। এই ফ্রি কোর্সে আমরা মূলত তোমাদেরকে দেখাবো যে আমাদের ক্লাসগুলো কেমন হয়ে থাকে, আমরা তোমাদেরকে ঠিক কিভাবে পড়িয়ে থাকি এই বিষয়গুলো। এবং আজকে সাধারণ জ্ঞানের এই ট্রাই অ্যাডমিশন কোর্সের প্রথম ক্লাস, যেটাতে আমরা মূলত জাতিসংঘ সম্পর্কে জানবো। তাহলে আমরা মূলত মোটামুটি ক্লাস শুরু করব আর কি এখন। তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা বা দেখতে পাচ্ছ কিনা আমি একটু চেক করে নেবো আর কি, যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর আমরা আমাদের ক্লাসগুলো শুরু করব। আমি একটু চেক করে নিচ্ছি ক্লাসগুলো কেমন হয়ে থাকে, আমরা তোমাদেরকে ঠিক কিভাবে পড়িয়ে থাকি এই বিষয়গুলো। হ্যাঁ, ক্লাস আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিষ্কার শোনা যাচ্ছে। আমার নিজের ভয়েসটা নিজের কাছে খুব ভালো লাগলো। আচ্ছা, তো আমরা জাতিসংঘ পড়াবো তোমাদেরকে আজকে। তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে সাধারণত জাতিসংঘ থেকে একটা প্রশ্ন প্রায় প্রতি বছর থাকে। তাহলে জাতিসংঘটা যদি আমরা একটু সুন্দর করে ক্লিয়ার করে পড়তে পারি, আমাদের যদি জাতিসংঘ সম্পর্কে একটা বোঝাপড়া তৈরি হয়, ওই সময় কি ঘটেছিল, কি বিষয়াদি, এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমাদের সামগ্রিক বোঝাপড়া যেমন ভালো হবে, সাধারণ জ্ঞান সম্পর্কে বোঝাপড়া যেমন ভালো হবে, তেমনি ভাবে আমরা অনেক ইভেন্টস ধরতে পারবো যে আসলে কোনটার পরে কি ঘটেছিল, কেন ঘটেছিল এটা। এবং একই সাথে আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য একটা মোটামুটি 1 নম্বরের একটা প্রস্তুতি আমাদের হয়ে যাবে। তাহলে আমরা ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করব। আমরা ক্লাসে সতর্ক থাকব, সচেতন থাকব। এবং আমরা মানে সবসময় জাগ্রত অবস্থায় থাকবো ক্লাসে আর কি। ওকে, তো আমরা শুরু করছি। আমরা দেখি যে একদম প্রথমে আমরা যে বিষয়গুলো আমরা দেখব সেটা হচ্ছে এই যে জাতিসংঘ, জাতিসংঘ প্রতিষ্ঠার ইতিহাসটা মূলত কি, জাতিসংঘ কিভাবে প্রতিষ্ঠিত হয়, এই বিষয়গুলো আমাদের একটু দেখা দরকার হবে। তাহলে জাতিসংঘ আসলে কিভাবে প্রতিষ্ঠিত হয়, প্রেক্ষাপটটা কি, আমাদেরকে জানতে হবে। যে জাতিসংঘের মূলত যে প্রেক্ষাপটটা আছে সেটা অনেক পুরানো। আমাদের প্রথম বিশ্বযুদ্ধের পরপর, প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে মানুষজন ক্ষুব্ধ হয়, অবাক হয়, বিস্মিত হয় যে একটা মানুষ আরেকটা মানুষের মারার জন্য এত কিছু করতে পারে। হ্যাঁ, তো যখন মানুষজন এইভাবে ক্ষুব্ধ বিস্মিত হলো যে একটা মানুষ আরেকটা মানুষকে মেরে ফেলার জন্য, স্রেফ মেরে ফেলার জন্য, বাঁচানোর জন্য না, এত টাকা পয়সা, আহ এত মানে ব্যাপক মারণাস্ত্র ইত্যাদি ইত্যাদি এগুলা বানাইতে পারে টাকা পয়সা খরচ করে। হ্যাঁ, মানে কেন মানে এটা করবে আর কি, তাই না? এতে মানুষজন কি হয়, অবাক হয়। মানুষজন ভাবে যে কি করা যায়। তখন তারা বসে একটা সংস্থা তৈরি করার চিন্তা করে, যে সংস্থাটা মূলত কি করবে, যে সংস্থাটা মানুষকে আহ মানে এই যুদ্ধ বিগ্রহ হানাহানি থেকে দূরে রাখবে। তারা সেই সংস্থাটার নাম দেয় জাতিপুঞ্জ বা লিগ অব নেশনস। তাহলে তার এই সংস্থাটার নাম কি দিল? জাতিপুঞ্জ বা লিগ অব নেশনস। তাহলে এই যে জাতিপুঞ্জ বা লিগ অব নেশনস, এইটা একটা বড় সময় ধরে ফাংশনাল থাকার চেষ্টা করলো, কিন্তু ফাংশনাল হতে পারলো না। প্রথম বিশ্বযুদ্ধের পর, প্রথম বিশ্বযুদ্ধের পর যে নিরঙ্কুশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল, সেটা একদমই ফেইল্ড হয়ে গেল, টোটালি ব্যর্থ। এবং আমরা দেখলাম মাত্র 20 বছরের মাথায়, জাতিপুঞ্জ প্রতিষ্ঠার মাত্র 20 বছরের মাথায় কি হলো, জাতিসংঘ প্রতিষ্ঠা হলো। কি প্রতিষ্ঠা হলো? জাতিসংঘ প্রতিষ্ঠা হলো। মানে জাতিসংঘ প্রতিষ্ঠা হলো না, জাতিসংঘ প্রতিষ্ঠার প্রেক্ষাপট তৈরি হলো।
20 বছরের মাথায়। কেন? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে আরেকটা ইভেন্ট। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো কি, আরেকটা ইভেন্ট, যে ইভেন্টের কারণে মানুষ ওই প্রথম বিশ্বযুদ্ধে যেভাবে হানাহানি করে মানুষজন মরেছিল, আমরা বলছি প্রথম বিশ্বযুদ্ধে যে পরিমাণ মানুষ মরেছিল তার দ্বিগুণ মানুষ মূল্য বা হতাহত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে এসে। এবং এই দ্বিতীয় এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় থেকেই সবাই যারা ওই জাতিপুঞ্জ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিল, তারা ভাবলো এ কি হলো, আমরা কি প্রতিষ্ঠা করলাম, আর শেষ পর্যন্ত কি গিয়ে দাঁড়ালো। তখন আবার বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে নতুন করে সাস্টেইনেবল হবে, টেকসই হবে, কার্যকরী হবে এমন একটা প্রতিষ্ঠান সবাই চিন্তা করলো, আর সেটাই হলো জাতিসংঘ। জাতিসংঘ গঠনের প্রেক্ষাপটটা কি ছিল? এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে, তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের বিশ্বে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ গঠিত হয় 1945 সালের 24 অক্টোবর। খুবই গুরুত্বপূর্ণ এটা, 1945 সালের 24 অক্টোবর, হ্যাঁ, জাতিসংঘ গঠিত হয়। জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ ছিল লন্ডন ঘোষণা। হুম। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, তখন 1941 সালের 12ই জুন লন্ডনের জেমস প্রাসাদে লন্ডনের জেমস প্রাসাদে জার্মানির আগ্রাসনের বিরুদ্ধে যে দেশগুলো একসাথে হওয়ার মানে চিন্তা করছিল বা একসাথে হয়েছিল, সেই দেশগুলো কি করলো, তারা এই লন্ডনের জেমস প্রাসাদে এক জায়গায় হয়ে তারা জার্মানির বিরুদ্ধে একটা কি করলো, একটা মানে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দিল। এবং লন্ডনের জেমস প্রাসাদে লন্ডনের যে রাজকীয় প্রাসাদ আছে, সেই রাজকীয় প্রাসাদে তারা এক জায়গায় হয়ে জার্মানির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের ডাক ইউরোপ থেকে আসলো। আর এটাই হচ্ছে লন্ডন ঘোষণা, যেটা জাতিসংঘের প্রথম পদক্ষেপ বলে বিবেচনা করা হয়। তাহলে জাতিসংঘের 1 নাম্বার পদক্ষেপ কি, আমরা বলবো লন্ডন ঘোষণা। এইবার ওই সময়কার ওই সময়কার বিশ্বের দুজন প্রভাবশালী নেতা, একজন হচ্ছে উইনস্টন চার্চিল, যিনি ইউকে বা যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী, লক্ষ্য করতে হবে, একজন হচ্ছেন উইনস্টন চার্চিল। হ্যাঁ, উইনস্টন চার্চিল কি, যিনি হচ্ছেন যুক্তরাজ্যের একজন প্রভাবশালী নেতা, প্রধানমন্ত্রী। এবং ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যাকে আমরা এফডিআর বলি, যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্টের মধ্যে একজন, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যারে আমরা সংক্ষেপে এফডিআর বলি, তাই না? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এই দুইজন, উইনস্টন চার্চিল এবং ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এই দুইজন ব্রিটিশ রণতরী প্রিন্সেস অফ ওয়েলসে বসে আটলান্টিক সনদ স্বাক্ষর করলেন। মজার ব্যাপার হচ্ছে তারা ছিলেন না যে কেউ এই দুইজনের একেবারে সম্পর্কে জানেন, মানে কেন তারা দেখা করতে যাচ্ছেন বা তারা যে আদৌ দেখা করতে যাচ্ছেন এটা জানাজানি হোক, এই জন্য তারা কেউ এটা চান নাই। তারা কি করলেন, তারা একদম গোপনে, হ্যাঁ, একেবারে একটা রণতরীতে গিয়ে সাক্ষাৎ করলেন, মাছ ধরার অজুহাত দিয়ে গিয়ে সাক্ষাৎ করলেন, এবং আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার বলে যেটা খ্যাত, সেটা সেখানে স্বাক্ষর করা হলো। এই আটলান্টিক চার্টারের মধ্য দিয়ে ফোর পুলিশম্যান নামে একটা ধারণাকে পরিচয় করায় দিল। তার মানে বিশ্বের শান্তি রক্ষার জন্য একটা প্রভাবক দরকার, একটা জায়গায় মানুষের কি দায়বদ্ধতা থাকা দরকার। সেটা কি হবে? সেটা হবে ফোর পুলিশম্যান, মানে চারটা বড় দেশ, হ্যাঁ, যারা হবে কি অনেক পাওয়ারফুল, চারটা বড় দেশ যারা হবে অনেক পাওয়ারফুল, হ্যাঁ, যারা পারবে কি করতে, বিশ্বের শান্তি রক্ষায় অন্যদেরকে বাধ্য করতে, তাদেরকে ফোর পুলিশম্যান। পুলিশ যেমন শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত, তেমনি ভাবে তাদেরকেও কি করা হলো, একইভাবে এই ফোর পুলিশম্যান, এই ধারণাটা তাদেরকে দিয়ে দেওয়া হলো। আচ্ছা, এরপরে জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 1 জানুয়ারি 1942 ওয়াশিংটন সম্মেলনে। তাহলে ওয়াশিংটন সম্মেলনে হয়, একটা সম্মেলন হয় ওয়াশিংটনে, সেইখানে জাতিসংঘের নামকরণ করা হয়, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট নামকরণ করেন। তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো। এইবার আমরা এই প্রশ্নটার একটু উত্তর দিয়ে দিই, যে জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়, আমরা একটু উত্তর দিয়ে দিই। এই প্রিয় জুমের ব্যক্তিবর্গ, তোমরা বলো কি অবস্থা, বুঝতে পারছো কিনা তোমরা? দেখি আমি একটু জুমে ঢুকি, তোমাদের সাথে কথা বলি।
হুম। আচ্ছা, এই রাইসা জুম থেকে বলেছে, জি ভাইয়া, 1945 হবে। তার মানে জাতিসংঘ প্রতিষ্ঠা হয় কবে? 1945 সালে, এটা রাইসা বলেছে। শারমিন, সে বলেছে 1945 সালে 24 অক্টোবর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা দুজনেই সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, আমিনু আমিমুল এহসান সালাম দিয়েছে, তিশা সালাম দিয়েছে। আচ্ছা, ফেসবুকে যারা দেখছে তাদেরকে বলছি, হ্যাঁ, ইয়ের পাশাপাশি, জুমের পাশাপাশি যারা ফেসবুকে দেখছে, তোমরা একটু ঠিকঠাক দেখছো তো? ইহসান উত্তর দিয়েছে। উম ঠিক আছে। তোমরা এই যে তোমরা যারা আছো, হ্যাঁ, এখানে আমাকে একটু বলো তো, এই যে এখানে কি ডার্ক গেমার সিফাত, কিন্তু সে ডার্ক বানান ভুল লিখেছে, ড্রাক লিখেছে। আচ্ছা, ইহসান, গোলাম কিবরিয়া, শারমিন। আচ্ছা, গোলাম কিবরিয়া, তুমি কি একটু আনমিউট করতে পারো? গোলাম কিবরিয়া, গোলাম কিবরিয়া একটু আনমিউট করতে পারো? হুম। বলো, গোলাম কিবরিয়া, কি অবস্থা? তুমি কি বুঝতে পারছো বা দেখতে পাচ্ছো, শুনতে পাচ্ছো? ঠিকঠাক আছে সবকিছু? যেটা সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা। জুমে ক্লাস করার এক্সপিরিয়েন্স কেমন, গোলাম কিবরিয়া? অনেক ভালো, কেবল শুরু করলাম, আরো এক্সপিরিয়েন্স পাবো। ভালোই আশা করছি। মানে এই যে কমিউনিকেট করার যে বিষয়টা, যে তুমি আছো আমি দেখতে পাচ্ছি, বা আমি আছি তুমি দেখতে পাচ্ছ, সরাসরি কথা বলা যাচ্ছে, এই বিষয়টা কেমন কিবরিয়া? খুবই ভালো স্যার। আমার কাছে এমনটা মনে হয়। আসলে অফলাইনে যেমন ওই অনলাইনে বাই সেমই ধরা চলে। খালি ওইখানে হ্যাঁ চেয়ার টেবিলে বসতাম আর সামনাসামনি দেখতাম, আর এটা খালি আহ, একটা খালি মাধ্যম সেই দেখতে পাচ্ছি, এই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, যে কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবা, এবং আমরা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে। জি স্যার। ঠিক আছে। ওকে, হ্যাঁ, মিউট করে রাখো। ওকে। তো তাহলে আমরা পরের আলোচনায় চলে যাই। আমরা দেখি যে জাতিসংঘ একটা সনদ রচনা করে, হ্যাঁ। জাতিসংঘ সনদ কি করিলে কি হইবে, হ্যাঁ, মানে আমরা মানে কি করিলে কি পাইবো, এই টাইপ একটা সনদ, কি করা যাইবে কি করা যাইবে না। ঠিক আছে। তো এই সনদে 111টা ধারা বা অনুচ্ছেদ ছিল। 111টা ধারা বা অনুচ্ছেদ। এটা রচয়িতা হচ্ছেন আর্কিবেল্ট ম্যাকলিস। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, জাতিসংঘের সকল তথ্যই গুরুত্বপূর্ণ। জাতিসংঘ সনদের রচয়িতা থেকে অনেক সময় প্রশ্ন আসে। 24 অক্টোবর যেদিন জাতিসংঘ প্রতিষ্ঠা হয়, সেদিনটাকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। এবং জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কের ম্যানহাটন দ্বীপে অবস্থিত। এই সদর দপ্তরের জন্য জমি দান করেছিলেন তৎকালীন একজন বিখ্যাত ধনকুবের। ধনকুবের মানে যারা অনেক টাকা পয়সা, বুঝছো, জন ডি রকফেলার। হ্যাঁ, জন ডি রকফেলার। ঠিক আছে, জন ডি রকফেলার হচ্ছে ওই সময় জাতিসংঘের সদর দপ্তরের জন্য তিনি কি করলেন? জমি দান করলেন। কারণ কারণ মানে ওই ওই সময় জাতিসংঘ প্রতিষ্ঠা হোক, এটা অনেক ধনী ব্যক্তিরা চাচ্ছিলেন। হ্যাঁ, বিশ্বে শান্তি আসুক। এই শান্তি না থাকলে তো ব্যবসা বাণিজ্য ঝামেলা, ঠিক আছে। তো নিউ ইয়র্কের ম্যানহাটন দ্বীপে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। জমি দিয়েছিলেন কে? জন ডি রকফেলার। আমরা শুধু রকফেলার বলি। ইভেন রকফেলারের নামে কিন্তু রকফেলার ফাউন্ডেশন আছে, জানো কিনা? তারা প্রত্যেক বছর অনেক বৃত্তি দেয় শিক্ষার্থীদেরকে, হ্যাঁ। ইভেন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য তারা মেধাবৃত্তি দেয়। এরপরে দেখি জাতিসংঘ গঠনের প্রস্তাবকারী দেশ চারটা: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন এবং চীন। এর মানে হচ্ছে জাতিসংঘ গঠনের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বিজয়ী দেশগুলো আছে, সেই বিজয়ী দেশগুলোকেই মূলত জাতিসংঘ গঠনের প্রস্তাবকারী দেশ বলা হয়। এবং এই চারটা দেশকেই বলা হয় ফোর পুলিশম্যান, যেটার কথা আমি বলছিলাম একটু আগে, বললাম না, যে বলা হয় যে চারটা দেশ, যে চারটা দেশ একটু সাইজে আকারে বড় এবং একটু পাওয়ারফুল, তারা কি করবে? তারা এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য অন্য দেশগুলোকে বাধ্য করবে, মানে এরা হচ্ছে পুলিশের ভূমিকা পালন করবে। এই জন্য এই চারটা দেশকে বলা হচ্ছিল দ্য ফোর পুলিশম্যান। ঠিক আছে। এখন জাতিসংঘের সেই সংখ্যা, বর্তমান সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 193টা। আমরা জানি পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 195টা। এর মধ্যে 193টাই জাতিসংঘের সদস্য। দুটো দেশ জাতিসংঘের সদস্য নয়। কয়টা দেশ জাতিসংঘের সদস্য নয় স্বাধীন দেশ হয়েও? দুটো দেশ। একটা হচ্ছে কি ভ্যাটিকান, আর একটা হচ্ছে কসোভো। এই দুইটা জাতিসংঘের
মানে স্বাধীন দেশ কিন্তু জাতিসংঘের সদস্য নয়। ভ্যাটিকান হচ্ছে পোপ শাসিত, মানে খ্রিস্টানদের একটা পবিত্র দেশ আর কি, ঠিক আছে, ভ্যাটিকান। ভ্যাটিকান প্রাসাদে খ্রিস্টানদের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ, সেই পোপ বসবাস করেন। আর কসোভো এটা হচ্ছে মানে এই একটা মানে স্বাধীন দেশ বটে, কিন্তু এখন পর্যন্ত এটা জাতিসংঘের সদস্য হয়নি। আর জাতিসংঘের প্রাক্তন সদস্য ছিল তাইওয়ান। তার মানে তার মানে তাইওয়ান 1949 পর থেকে 1949-এর পর থেকে 1971 পর্যন্ত তাইওয়ান ছিল জাতিসংঘের সদস্য। কিন্তু পিং পং ডিপ্লোমেসি নামে বা টেবিল টেনিস কূটনীতি নামে একটা কূটনীতির পর তাইওয়ান কি করে, তার সদস্যপদ হারিয়ে ফেলে এবং চীন সদস্যপদ লাভ করে। তাইলে আমরা এই পিং পং ডিপ্লোমেসি বা পিং পং কূটনীতি আমরা কিন্তু ক্লাসে পড়ার সময় জানবো, তোমরা যারা রেগুলার ক্লাসে থাকবা। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং এই বিষয়টা। ঠিক আছে, টেবিল টেনিস কূটনীতি কেমনে হয়, টেবিল টেনিস খেলতে খেলতে কূটনীতি। এবার তোমরা উত্তর দাও, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত বলো? জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রিয় জুমবাসী, সিয়াম অলরেডি উত্তর দিয়েছে, আইনুল আরিফিন সিয়াম। নিহান বলেছে, এই তো দুজনই সঠিক উত্তর দিয়েছে, হ্যাঁ, জুম থেকে। আমরা একটু জুমান্তরে যেয়ে দেখি, তার মানে ফেসবুকে একটু দেখি যে সেখানে কি অবস্থা, কেউ সঠিক উত্তর দিচ্ছে কিনা। হ্যাঁ, সঠিক উত্তর দিয়ে দিয়েছে সবাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হুম, ওকে, তাইলে এটা হচ্ছে বি, নিউ ইয়র্ক। ঠিক আছে, জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। আচ্ছা ঠিক আছে, ম্যানহাটন দ্বীপে। এইবার জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে 6টা। দাপ্তরিক ভাষা কয়টা জাতিসংঘের? 6টা। তবে জাতিসংঘের সচিবালয়ের কাজে ব্যবহৃত ভাষা হচ্ছে 2টা। একটা হচ্ছে ইংরেজি, আর একটা হচ্ছে ফরাসি মানে ফ্রেঞ্চ। ঠিক আছে, ইংলিশ আর ফ্রেঞ্চ হচ্ছে জাতিসংঘের সচিবালয়ের কাজে ব্যবহৃত ভাষা। তবে এই যে দাপ্তরিক ভাষা, অফিসিয়াল ভাষা, হ্যাঁ, যে 6টা, এই 6টা দেখো, ইংরেজি হচ্ছে কি ইউএসএ আর ইউকের ভাষা, ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা, চাইনিজ হচ্ছে চায়নার ভাষা, রুশ হচ্ছে রাশিয়ার ভাষা, স্প্যানিশ হচ্ছে ল্যাটিন যত দেশ আছে সব দেশের ভাষা, আর আরবি হচ্ছে কার? আরবি হচ্ছে আফ্রিকা এবং আরবের যে দেশগুলো আছে, মানে আরব দেশ এবং আফ্রিকার অনেক দেশের ভাষা হচ্ছে আরবি। তাহলে এইভাবে পৃথিবীর বিভিন্ন জায়গার, বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন ধরনের মানুষের যেন প্রতিনিধিত্ব থাকে, এইভাবে কিন্তু জাতিসংঘের এই সনদের বিষয়টা করা হয়, মানে সরি, জাতিসংঘের এই অফিসিয়াল ভাষার বিষয়টা নির্ধারণ করা হয়েছে। বখতিয়ার গালিব অনিক, হ্যাঁ সঠিক উত্তর দিয়েছো। উম্মে হুমায়রা, জিদান হোসেন, আচ্ছা তোমরা সঠিক উত্তর দিয়েছো, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, তাহলে এইবার, হ্যাঁ, এইবার আমরা দেখি, এইবার আমরা দেখি, কি দেখি, দেখি পরের স্লাইডটা। জাতিসংঘের মূল সংস্থা হচ্ছে 6টা। তার মানে আমরা বলতে পারি জাতিসংঘের অঙ্গ হচ্ছে, অঙ্গ অঙ্গ কয়টা? অঙ্গ হচ্ছে 6টা। জাতিসংঘের মূল ভাগ, মূল মানে জাতিসংঘ যদি একটা বিল্ডিং হয়, তাহলে সেটার ঘর বা ফ্লোর, এটা হচ্ছে কি, এটা হচ্ছে 6টা। সেই 6টা কি কি? একটা হচ্ছে সাধারণ পরিষদ, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, তার মানে হচ্ছে জাতিসংঘেও সাধারণ পরিষদ। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল মানে নিরাপত্তা পরিষদ, অপর নাম হচ্ছে স্বস্তি পরিষদ। তারপর এটা হচ্ছে অর্থনৈতিক সামাজিক পরিষদ, ইকোসক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, অর্থনৈতিক সামাজিক পরিষদ। আন্তর্জাতিক আদালত, আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে ওসি পরিষদ, ট্রাস্টিশিপ কাউন্সিল, যেটার বর্তমানে কার্যক্রম বন্ধ। এরপরে আছে ইউএন সচিবালয় বা ইউএন সেক্রেটারিয়েট, তার মানে সচিবালয় হচ্ছে জাতিসংঘের মহাসচিব থাকেন একজন, জাতিসংঘের কি থাকেন একজন মহাসচিব থাকেন, সেই মহাসচিবের অফিস হইতেছে সচিবালয়। তাইলে এইবার আমরা যাই জাতিসংঘের সাধারণ পরিষদের বর্ণনায়। আমরা বলেছিলাম যে জাতিসংঘের সদস্য দেশ কয়টা? কয়টা জাতিসংঘের সদস্য দেশ বলেছিলাম? আরে গাধার দল, তাড়াতাড়ি বলো, জাতিসংঘের সদস্য দেশ কয়টা বলেছিলাম? 193। সাবাস আইনুল আরিফিন সিয়াম, হ্যাঁ তুমি তাড়াতাড়ি বলেছো, ভেরি গুড। তাহলে এই যে জাতিসংঘের সদস্য দেশ, এই যে জাতিসংঘের সদস্য দেশ 193টা, এই তাওসিয়া তাফহিম আবার আসছে সঠিক উত্তর দিতে, ভেরি গুড। তাহলে দেখো জাতিসংঘের সদস্য দেশ যে এই যে 193টা, এদের সবাই আবার জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্য। মানে 193টা যে দেশ জাতিসংঘের সদস্য, এর সবাই সাধারণ পরিষদের সদস্য। এই জন্য এটাকে সাধারণ পরিষদ বলা হয়। ঠিক আছে, কারণ সবাই এর সদস্য,
সাধারণ পরিষদের অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বসে। মানে ডেট ঠিক কর, মানে নির্দিষ্ট কোনো ডেট নাই, কিন্তু বার আছে। প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, মনে রাখবেন। ঠিক আছে। জাতিসংঘের জাতিসংঘের এই ৭৯তম অধিবেশনের সভাপতি হচ্ছেন ফিলেমন ইয়াং। জাতিসংঘের ৭৯তম অধিবেশনের সভাপতি হচ্ছেন কে? ফিলেমন ইয়াং। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর একজন করে সভাপতি এই সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করেন। হ্যাঁ, একজন করে সভাপতি সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করেন সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে। ঠিক আছে। এই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম সভাপতি ছিলেন পল হেনরি স্মার্ট, আর প্রথম নারী সভাপতি ছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত। প্রতিটি দেশ সাধারণ পরিষদে সর্বাধিক ৫ জন প্রতিনিধি পাঠাতে পারে, কিন্তু ভোট দিতে পারে একটা। প্রত্যেকটা ১৯৩টা দেশের ১৯৩টা ভোট সাধারণ পরিষদে, এর একটাও বেশি না। ঠিক আছে। এর কাজ কি? কাজ হচ্ছে নতুন সদস্য গ্রহণ করা, জাতিসংঘের বাজেট প্রণয়ন করা, মহাসচিব নির্বাচন করা, কোন দেশের চাঁদা কি হবে। জাতিসংঘের যে সদস্য দেশ তারা একটা চাঁদা দেয় নির্ধারিত হারে, সেই চাঁদা কত হবে সেটা নির্ধারণ করা। অস্থায়ী সদস্য, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন করা, এগুলো হচ্ছে সাধারণ পরিষদের কাজ। এইবার আমরা দেখি বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত। এইখানে একটা এমসিকিউ এ জানতে চেয়েছে, বলো দেখি বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত। ভেরি গুড, সবাই এটা সঠিক উত্তর দিচ্ছ। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা হচ্ছে ১৯৩টা। স্বাধীন দেশের সংখ্যা কত? ১৯৫টা হচ্ছে স্বাধীন দেশের সদস্য সংখ্যা। ১৯৫টা হচ্ছে স্বাধীন দেশের সংখ্যা। আর ১৯৫টার মধ্যে দুইটা সদস্য না। কি কি? ভ্যাটিকান আর কসোভো সদস্য নয়। বাদ বাকি ১৯৩টাই সদস্য। এরপরে দেখি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি কে? সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি কে? ডেনিস ফ্রান্সিস ত্রিনিদাদ এন্ড টোবাগোর, সুলেমন ইয়াং ক্যামেরুনের, আব্দুল্লাহ শাহিদ মালদ্বীপের, কাসাবা কোরেসি মানে সাবা কোরসি যেটা হচ্ছে হাঙ্গেরির, কোনটা? বলো, তাড়াতাড়ি বলো। আরে সাবাস, সবাই তো সঠিক উত্তর দিচ্ছে দেখি। তোমরা তো ভাই খুবই মনোযোগী মনে হচ্ছে ক্লাসের প্রতি। হ্যাঁ, আমি তো মানে সাবাস। তাইলে এই যে ফিলেমন ইয়াং, ক্যামেরুনের ফিলেমন ইয়াং, হ্যাঁ, তিনি হচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি। তাইলে যদি ক্লাসে মানে ফ্রি ক্লাসে তোমাদের এত পড়াই দিই, তাহলে তো তখন তোমরা মূল ক্লাসে আসবা না, তো বিপদ। এত মনোযোগ দিয়ে তোমরা পড়ে ফেলছো প্রথমেই। যাই হোক, তোমাদেরকে ভাই স্যালুট। তোমরা প্রথমেই থেকেই যদি এরকম মনোযোগী থাকো, কনসিস্টেন্ট থাকো, তাহলে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, বাস্তব। আচ্ছা, নিরাপত্তা পরিষদ বা স্বস্তি পরিষদ, দেখো নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে 15। নিরাপত্তা পরিষদের কাজটা মূলত কি? আন্তর্জাতিক যত বিরোধ আছে, সেগুলো নিষ্পত্তি করা, আন্তর্জাতিক বিরোধগুলো নিষ্পত্তি করা। এবং এই যে আন্তর্জাতিক বিরোধ, তার মানে ধরো যে আহ মানে দুইটা দেশের মধ্যে সমস্যা যত, হ্যাঁ, দুইটা বড় বড় দেশের মধ্যে সমস্যা, বড় ছোট দেশের মধ্যে সমস্যা, এইগুলা কি নিরাপত্তা পরিষদ নিষ্পত্তি করার চেষ্টা করে, এবং বিশ্ব শান্তিকে রক্ষা করার জন্য নিরাপত্তা পরিষদ কার্যকর থাকে। তো এই 15টা সদস্যের মধ্যে স্থায়ী সদস্য 5টা আর অস্থায়ী সদস্য 10টা। স্থায়ী সদস্য যে 5টা, এই 5টার একটা বিশেষ ক্ষমতা আছে, নাম হচ্ছে ভেটো। ভেটো একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে আমি মানি না। তাহলে ভেটো একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে আমি মানি না। যদি নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাশ হতে হয়, তাহলে এই 15টার মধ্যে কমপক্ষে 9টা ভোট দরকার হয়। কয়টা ভোট দরকার হয়? 9টা ভোট দরকার হয়। কয়টা ভোট? 9টা ভোট। তার মধ্যে স্থায়ী 5টার 5টাই দরকার হয়, আর অস্থায়ী কমপক্ষে 4টা দরকার হয়। আমরা কি বুঝতে পেরেছি? তার মানে যদি স্থায়ী কোনো সদস্য যদি একবার বলে ভেটো, আমি এটা মানি না, যদি বলে ফেলে, তাইলে আর ওই প্রস্তাব পাস হবে না। শেষ, খতম, টাটা, বাই বাই। ঠিক আছে। তাহলে ওই প্রস্তাব কি হয়, সেখানে খতম হয়ে যায়, সেটা সামনের দিকে আগায় না। ঠিক আছে। তাইলে কমপক্ষে 9টা ভোটের প্রয়োজন হয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণের জন্য। তাতে স্থায়ী 5টার 5টাই দরকার হয়। আর বাকি যে অস্থায়ী 10টা, যেগুলো 2 বছরের জন্য, কোথায়, এই যে অস্থায়ী সদস্য হয় 2 বছরের জন্য যারা সদস্য হয়, সেই অস্থায়ী সদস্যের 10টার মধ্য থেকে 4টা দরকার হবে। তাহলে 10টার মধ্য থেকে কয়টা দরকার হবে? 4টা।
আর স্থায়ী যে পাঁচটা, তার পাঁচটাই লাগবে। তাহলে 5 আর 4 মিলে কত হবে? 9 হবে। কত হবে ভাই? 9 হবে। 5 আর 4 মিলে কত হবে? 9 হবে। ঠিক আছে, তাহলে 5 4 এ 9। স্থায়ী 5, অস্থায়ী কমপক্ষে 4। কয়টার মধ্যে? 10টার মধ্যে 4। মোট মিলে 9। 9 ভোট না পাইলে কি কোনো প্রস্তাব পাস নয়। ঠিক আছে, 9 ভোট না পাইলে কোনো প্রস্তাব পাস নয়। এই যে দেখবা, বাংলাদেশের যখন স্বাধীনতা যুদ্ধ চলছিল, তখন নিরাপত্তা পরিষদে বাংলাদেশের বিপক্ষে ভেটো দিয়েছিল কে? চীন। আর বাংলাদেশের পক্ষে ভেটো দিয়েছিল কে? রাশিয়া। তার মানে যখন ওই যে মানে যুদ্ধবিরতি প্রস্তাব পাশ করে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা ঠেকাই দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, তখন ওই প্রস্তাবের মানে বিপক্ষে গিয়ে ভেটো দিয়েছিল কে? ওই বিপক্ষে যে ভেটো দিয়েছিল হচ্ছে আমাদের এই যে রাশিয়া। ঠিক আছে, কারণ তারা চাচ্ছিল যে যুদ্ধ চলুক। রাশিয়া ছিল প্রথম মানে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মিত্র। আচ্ছা, এরপরে 1965 সালের আগে নিরাপত্তা পরিষদের সদস্য ছিল 11। এইগুলা একটু দেখবা তোমরা। আর বাদ বাকি তো আমরা বুঝি। খুবই গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরিষদ বা স্বস্তি পরিষদ বলা হচ্ছে এটাকে, কেন? কারণ ভাই এটা যুদ্ধ বিগ্রহ থামায়। এরপরে দেখি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টা দেশ? বলো, কয়টা দেশ? তাড়াতাড়ি করে বলে ফেলো, দ্রুত বলে ফেলো। এটা আর আমি কি বলবো, বলো, বলার কিছু নাই। ঠিক আছে, নিঃস্ব আমি, রিক্ত আমি। হম, কি যেন বলে না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন একদিন। হুম, কি বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী একদিন? বলেছিলেন যে নিঃস্ব আমি, রিক্ত আমি, দেয়ার কিছু নাই, হ্যাঁ, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। বুঝছো? হ্যাঁ, ধরো যে আমিও প্রধানমন্ত্রীর মতো তখনকার, মাননীয় প্রধানমন্ত্রীর মতো, ঠিক আছে, আমিও নিঃস্ব রিক্ত, আমাদেরও তোমার জন্যে মানে তোমাদের জন্যে ভালোবাসা ছাড়া আর কিছু নেই, সেগুলোই দিচ্ছি তোমাদের। ঠিক আছে, এই যে দেখো, বলতে না বলতেই অন্তহীন ভালোবাসা কমেন্ট করছে। হ্যাঁ, চারিদিকে ভালোবাসার বন্যা বয়ে যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ অন্তহীন ভালোবাসা। আচ্ছা, তারপরে দেখো, তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টা দেশ? 5টা দেশ হচ্ছে স্থায়ী সদস্য। ও ভাই, এই 5টা দেশ কি কি ভাই? 5টা দেশ হচ্ছে ইউএসএ, ইউকে, রাশিয়া। তার মানে হচ্ছে ইউএসএসআর, তৎকালীন ইউএসএসআর, সোভিয়েত রাশিয়া, বর্তমান রাশিয়া। তাহলে হইলো 3টা। এরপরে হইলো চায়না। তারপরে হইলো কি, সাউথ আফ্রিকা? না ভাই, ফ্রান্স। ঠিক আছে, তাহলে এই হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এই 5টা দেশের আছে ভেটো প্রদান করার ক্ষমতা। কি আছে? ভেটো প্রদান করার ক্ষমতা। তার মানে যে কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা আছে এই 5টা দেশের। এইবার আমরা দেখি অর্থনৈতিক সামাজিক পরিষদ। খুবই কম গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সামাজিক পরিষদের সদস্য হয় 54টা। 3 বছর পর পর এই সদস্য বাই রোটেশন চেঞ্জ হয়। ঠিক আছে, বাই রোটেশন এটা চেঞ্জ হয়। তাহলে এরা হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, তার মানে অর্থনৈতিক সামাজিক সংস্থা। কাজেই জীবনযাত্রার মান উন্নয়ন করা, কর্মসংস্থান, শিক্ষা সংস্কৃতির প্রসার, এগুলা হচ্ছে এদের কাজ। ঠিক আছে, এরপরের দেখি ওসি পরিষদ। ইংরেজিতে এটাকে বলা হয় ট্রাস্টিশিপ কাউন্সিল। ওসি পরিষদের কাজ কি? যে সকল দেশ কলোনিভুক্ত, উপনিবেশ ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপনিবেশগুলো একে 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 স্বাধীন হইতে শুরু করে। ঠিক আছে, তো এই এই ওসি পরিষদের কাজ ছিল, ট্রাস্টিশিপ কাউন্সিলের কাজ ছিল, কোন কলোনি স্বাধীন হতে চায়, কোন কলোনি কি চায়? স্বাধীন হতে চায়। সেই কলোনি যেন স্বাধীন হতে পারে, নিরাপদে যেন ডানা মেলতে পারে। ঠিক আছে, এই জন্যে তোমার হচ্ছে এই কলোনিভুক্ত দেশগুলোকে স্বাধীন হওয়ার জন্য যে সাপোর্ট, সেটা দিত ওসি পরিষদ। তবে এটার কার্যক্রম বর্তমানে স্থগিত। মাঝে মাঝে এই প্রশ্ন আসে যে কোন সংস্থার কার্যক্রম বর্তমানে স্থগিত? 30 বছর হয়ে গেছে, কেউ কথা রাখে নাই, কার্যক্রম স্থগিত হয়ে আছে। ওসি পরিষদের ট্রাস্টিশিপের অধীনে সর্বশেষ এলাকা হচ্ছে পালাউ। পালাউ থেকে, পালাউ স্বাধীনতা লাভের পর 1994 নভেম্বর থেকে জাতিসংঘের এই ওসি পরিষদের কার্যক্রম স্থগিত, 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 স্থগিত। ঠিক আছে, বর্তমানে এটার কোনো কাজ নেই। ওকে, এরপর আমরা দেখি আন্তর্জাতিক আদালত। খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ ভাই আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হচ্ছে দি হেগ শহরে। তাইলে জাতিসংঘের যে আদালত বা জাতিসংঘের যে বিচারিক সদর দপ্তর, সেটা কোথায়? হেগ শহরে। হেগ একটা বিখ্যাত শহর। মনে রাখবা, পৃথিবীতে যত আদালত আছে ম্যাক্সিমাম এই হেগ শহরে অবস্থিত। বুঝছো? মানে আইন আদালতের জন্য এই হেগ শহরটা একটা ঐতিহাসিক শহর। তাহলে
এই আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, বা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত, বা আন্তর্জাতিক আদালত, বা বিচারিক, জাতিসংঘের বিচারিক আদালত, এটা অবস্থিত হচ্ছে মানে নেদারল্যান্ডের হেগ শহরে। ঠিক আছে। আন্তর্জাতিক আদালতের বিচারক হন 15 জন, তাদের মেয়াদ থাকে 9 বছর করে। সভাপতি হন একজন, তার মেয়াদ থাকে 3 বছর করে। ঠিক আছে। আন্তর্জাতিক আদালতে প্রথম যে দুটি দেশ মামলা করেছিল তারা হচ্ছে যুক্তরাজ্য, আলবেনিয়া। অনেক গুরুত্বপূর্ণ, বিসিএস, ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিভিন্ন জায়গায় এই প্রশ্ন এসেছে। আন্তর্জাতিক আদালতে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করা যায়, কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না। ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় আইসিসি তে। আইসিসি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, বা আন্তর্জাতিক অপরাধ আদালত, ওইটা আবার আরেকটা আদালত, ওইটা ডিফারেন্ট জিনিস। তাহলে ব্যক্তির বিরুদ্ধে মামলা আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে করা যায় না। এই হচ্ছে কথা। এইবার বলো, জাতিসংঘের প্রধান বিচারালয় কোথায় অবস্থিত? জাতিসংঘের প্রধান বিচারালয় কোথায় অবস্থিত? ভেরি গুড, সবাই উত্তর দিচ্ছে, ভেরি গুড। নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। কোথায়? নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। ওকে। এরপরে এরপরে আমরা চলে যাই জাতিসংঘের বিবিধে। এখান থেকে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখো। জাতিসংঘের আয়ের উৎস হচ্ছে সদস্য দেশগুলোর চাঁদা, কারণ জাতিসংঘ মূলত চান্দা ভাই। জাতিসংঘ মূলত কি? চান্দা ভাই। ঠিক আছে, 10% দিতে হয়। সবচেয়ে বেশি চান্দা দেয় যুক্তরাষ্ট্র, 22%। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত হচ্ছে টোকিওতে। টোকিওতে। এই দুইটা খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, এটা টোকিওতে অবস্থিত। আর শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত হচ্ছে কোস্টারিকার স্যান জোসে। এটা তো অনেক প্যাচ লাগে, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় আর শান্তি বিশ্ববিদ্যালয় নিয়ে। ঠিক আছে, এগুলো একটু দেখবা। তারপরে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম শুরু হয় 1948 সালে। পৃথিবীর যে দেশগুলো বিবদমান, যেগুলোতে অলরেডি কি চলছে, যুদ্ধ বিগ্রহ চলছে বা গৃহযুদ্ধ চলছে, সেই দেশগুলোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন চলে। এই শান্তিরক্ষী মিশনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সৈন্য প্রেরণ করেছে বাংলাদেশ। বাংলাদেশ এখন পর্যন্ত বেশি সৈন্য প্রেরণ করেছে। বাংলাদেশি সৈন্যরা, এই যে আর্মিরা, বছর শেষে একবার মিশনে যায়, আর এই মিশনে গেলে অনেক টাকা পায়। ঠিক আছে। এই টাকা পয়সা পেয়ে তারপরে আর্মিদের অনেকেই অবসর নিয়ে ফেলে দেখবা। ঠিক আছে, মানে মিশনে যেতে পারলে এরপরে অবসর নিয়ে ফেলে, কারণ যে টাকা পায় সেই টাকায় মোটামুটি তার জীবন মোটামুটি চলে যায় আর কি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সৈন্যদের যে হেলমেট থাকে, সেই হেলমেটের রং হচ্ছে আকাশি বা নীল। ঠিক আছে। এরপরে দেখি জাতিসংঘের বিবিধ। এখানে দেখো, জাতিসংঘের অধীনস্থ সংস্থা হচ্ছে 36টা। জাতিসংঘের অধীনস্থ সংস্থা কয়টা? 36টা। সর্বশেষ সংস্থা হচ্ছে ইউএন ওমেন। ইউএন ওমেন হচ্ছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা। বহুমুখী বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা সংস্থা হচ্ছে ইউএনডিপি। ইউএনডিপি হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তার মানে এটা হচ্ছে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থা একই সাথে। জাতিসংঘের অরাষ্ট্রীয় পর্যবেক্ষক হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিনের মর্যাদা কি? অরাষ্ট্রীয় পর্যবেক্ষক দেশ। অরাষ্ট্রীয় পর্যবেক্ষক দেশ হচ্ছে ফিলিস্তিনের মর্যাদা। আচ্ছা, এইটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, অরাষ্ট্রীয় পর্যবেক্ষক। জি4 হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হতে আগ্রহী যে 4টা দেশ। জাস্ট এটা একটু দেখবা এক নজরে, খুব বেশি গুরুত্বপূর্ণ না। এইবার জাতিসংঘ বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ দেখ। জাতিসংঘের সদস্য পদের জন্য বাংলাদেশ 1972 সালে স্বাধীনতার পরপরই আবেদন করে। নিরাপত্তা পরিষদে বাংলাদেশের বিপক্ষে ভেটো দিয়েছিল চীন। হ্যাঁ, স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে 1972 সালের 17ই অক্টোবর। আর জাতিসংঘের 29তম অধিবেশনে সদস্যপদ লাভ করে 136তম দেশ হিসেবে। কততম দেশ হিসেবে? 136তম দেশ হিসেবে। তাইলে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 136তম দেশ হিসেবে জাতিসংঘের 29তম অধিবেশনে। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য এগুলা। এগুলা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য। ঠিক আছে ভাইয়ারা, ভেরি গুড। তাইলে এইবার দেখি যে জাতিসংঘ, বাংলাদেশের জাতিসংঘ কতটুকু চাঁদা দেয়। 0.01% চাঁদা দেয় জাতিসংঘ। কতটুকু চাঁদা দেয়? 0.01% চাঁদা জাতিসংঘ দেয়। ঠিক আছে। আর অন্য দেশগুলো তো অনেক বেশি দেয়। বাংলাদেশকে দেয়া লাগে কম, কেন? বাংলাদেশের জনসংখ্যা প্লাস এই আয়তন, টাকা টুকা কম, বাংলাদেশ গরিব, এর লেগে। ঠিক আছে, এই জন্য বাংলাদেশ দেয় দেয় হচ্ছে 0.01%। আচ্ছা, এরপর এটা হচ্ছে সিডাও কমিটি। সিডাও কমিটি, CEDAW, সিডাও। হ্যাঁ, সিডাও কমিটির বর্তমান বাংলাদেশের সদস্য ইসমাত জাহান। ওকে। তারপর আমরা দেখি জাতিসংঘের, এইখানে দেখো, জাতিসংঘের
পাঁচজন মহাসচিব, এইখানে যেটা সবচেয়ে বেশি করে পড়া লাগবে। হ্যাঁ, ও আর এখানে আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে মানে এই যে আমাদের জাতিসংঘে প্রথম নারী হিসেবে, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ পান, হ্যাঁ, এই যে আমিরা হক। ঠিক আছে, প্রথম বাংলাদেশি হিসেবে নিয়োগ পেয়েছিলেন কে? আমিরা হক, প্রথম মানে বাংলাদেশি নারী হিসেবে আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন। এরপরে আমরা দেখি যে বাংলাদেশ প্রথম জাতিসংঘের শান্তিরক্ষা কোন কার্যক্রমে অংশগ্রহণ করে। 1988 সালে যে ইরান ইরাক মিশন আছে, মানে যে ইরান ইরাক মিশন আছে, সেই মিশনে সর্বপ্রথম বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে প্রথম অংশগ্রহণ করে, ইরান ইরাক মিশনে 1988 সালে। এই প্রশ্নটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। আর জাতিসংঘের এখন পর্যন্ত পাঁচজন মহাসচিব বাংলাদেশে আসছে। লাস্ট অ্যান্তোনিও গুতেরেস আসছে, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গ্রামীণ মানে পাঞ্জাবি পরে, হ্যাঁ, তারপরে টুপি মাথায় দিয়ে তিনি ছবি তুলেছিলেন, হ্যাঁ, রোহিঙ্গা ক্যাম্পে যে, এবং সেইখানে রোহিঙ্গাদেরকে তিনি নিরাপদে দেশে ফেরানোর জন্য ডক্টর ইউনূসের সাথে তিনি আশ্বাস দিয়েছিলেন। হ্যাঁ, এবং প্রাথমিকভাবে রোহিঙ্গাদের তালিকাও তৈরি করা হয়েছে, প্রায় 1,28,000 রোহিঙ্গাকে নিজেদের দেশে ফেরত পাঠানোর জন্য সরকার কি করছে, একটা উদ্যোগ গ্রহণ করছে। ঠিক আছে, তাইলে এই যে পাঁচজন যে মহাসচিব এখন পর্যন্ত আসছে, অ্যান্তোনিও গুতেরেস পর্তুগালের বর্তমান মহাসচিব, এই বিষয়টা আমাদের একটু ভালো মতো মনে রাখতে হবে। আমরা একটু দেখবো যা সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন কবে শুরু হয় প্রত্যেক বছর, বলো, প্রত্যেক বছর, বলো 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 বলো, তাড়াতাড়ি বলো, ছোট্ট বন্ধুরা। হুম, ঠিক আছে, প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়, সাবাস। এরপর আমরা দেখি কে, যে ধন্যবাদ। তার মানে জাতিসংঘের যে বেসিক পড়াশোনা আছে সেগুলো এই পর্যন্তই। এছাড়া জাতিসংঘের কিছু সংস্থা আছে, হ্যাঁ, জাতিসংঘের কিছু সনদ আছে, মানে যে কিছু চার্টার বিভিন্ন জায়গায়, হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের দেখতে হয়। এইগুলো আমরা একটু আলাদা আলাদা করে পড়বো পরবর্তীতে অন্য কোনো ক্লাসে, হেথা নয় হোথা নয়, অন্য কোথাও অন্য কোনোখানে। তোমরা যারা পুরো ক্লাস মনোযোগী ছিলে, পুরো ক্লাস তোমরা যারা মনোযোগের সাথে দেখেছো জুমে অথবা ফেসবুকে, তোমরা যারা আমাদের সাথে কানেক্টেড ছিলে, তাদেরকে আমি আবারও জানিয়ে দিচ্ছি যে জাতিসংঘ কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। কাজেই আমাদেরকে এইটা ভালো করে পড়তে হবে। এবং জাতিসংঘের যে অন্যান্য সংস্থাগুলো আছে, হ্যাঁ, বিভিন্ন সংস্থার সদর দপ্তর, বিভিন্ন সংস্থার ঘটনা, জাতিসংঘের যে 36টা সংস্থা আছে সেগুলো নিয়েও আমরা পরবর্তীতে পড়ব। তো আমাদের আজকে জাতিসংঘ প্রতিষ্ঠা এবং জাতিসংঘের যে খুঁটিনাটি সেগুলো আমরা জানলাম। ক্লাস তোমাদের কেমন লেগেছে? জুমে তোমাদের ক্লাস করার এক্সপিরিয়েন্স কেমন? তোমাদের কাছে তোমার মানে কানেক্টিভিটিটা কেমন লেগেছে? তোমাদের কি মনে হয়েছে কিনা যে তোমরা আমাদের সাথে কানেক্টেড? এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দেবে। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, জুমে তোমরা যারা আছো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কথা আছে কিনা, থাকলে তোমরা একটু হ্যান্ড রেইজ করতে পারো। আচ্ছা, নিহান বলেছে স্যার পিডিএফটা দিয়েন, আচ্ছা ঠিক আছে দেব, সমস্যা নাই। তোমরা একটু আমাদেরকে জানিয়ে দেবে যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে তোমরা একটু হ্যান্ড রেইজ করবে। আহ মানে হ্যান্ড রেইজ করলে আমরা তোমাদেরকে কথা বলার সুযোগ দেব। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু আমাদের গ্রুপে বা অন্য কোথাও তোমরা একটু জানিয়ে দেবে, ঠিক আছে, যে তোমাদের ক্লাস কেমন লেগেছে। ঠিক আছে, ওকে, কারো যদি কোনোই প্রশ্ন না থাকে, ঠিক আছে, তাইলে কি আমরা আমরা কি তোমাদেরকে প্রশ্ন করব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে আমরা শেষ করে দেবো। নেক্সট টাইম থেকে কিন্তু প্রশ্ন করতে হবে, হ্যাঁ, প্রচুর পরিমাণে প্রশ্ন করতে হবে। ওকে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। তার আগ পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।